আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। কানাডাতে ভিজিট ভিসায় যেয়ে আপনি স্থায়িত্ব হতে পারবেন কিনা, বা পিআর পাবেন কিনা, বা কর্মসংস্থান আপনি জোগাড় করতে পারবেন কিনা, এ ব্যাপারে অনেক দর্শক জানতে চেয়েছিলেন আমার কাছে। তো তাই সেই দর্শকের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা বানানো। এক এক করে এক একজনের ফোন করে বোঝানোটা তার চাইতে আমার ভিডিওতে সবাইকে জানিয়ে দিচ্ছি, বা আপনারাই উপকারিত হতে পারেন এই ভিডিওটা শুনে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টেনে টেনে শুনবেন না। কারণ হচ্ছে কি, 5 থেকে 10 মিনিট আপনার জীবনে কোনো ধরনের ক্ষতি বয়ে আনবে না, বা আপনার অবসর সময়টায় ভিডিওটা একটু শুনে নেবেন, বা ভিডিওটা একটু লাইক শেয়ার করে সবাইকে সবার কাছে পৌঁছিয়ে দেবেন। তাহলে হচ্ছে কি, সবাই একটু উপকৃত হবে যারা যারা ভিডিওটা শুনবে। কারণ গুরুত্বপূর্ণ কথা, পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, ভিজিট ভিসা মানে অর্থ হচ্ছে আপনি বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন। ভিজিট ভিসা শব্দই হচ্ছে আপনি বেড়াতে যাবেন, সেখানে 10 দিন থাকেন, 15 দিন থাকেন, 1 মাস থাকেন, আপনি কিন্তু সেখান থেকে আবার ঘুরে বাংলাদেশে ব্যাক করবেন। সেটা কিন্তু আপনার রিকোয়ারমেন্ট, একটা একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে আপনার সাথে, বা সেই অ্যাগ্রিমেন্টে আপনি রাজি হয়েছেন, বা আপনি গভর্নমেন্টের কাছে একটা আপনার আগ্রহ প্রকাশ করছেন, বা একটা বেড়াতে যাওয়ার জন্য ভিসা আবেদন করছেন। সেই জায়গায় কিন্তু আপনাকে ভিসা দিছে, ঘুরতে যাবেন। এখন দেখুন, ঘুরতে যেয়ে আপনার ওখান থেকে আর আপনি আসবেন না, সেটা কিন্তু একটা রিজন থাকতে হবে কেন আসবেন না। সেটা রিজনটা হচ্ছে, ফার্স্ট রিজন যদি আপনি দেখাতে পারেন যে আমি বাংলাদেশে এই অবস্থানে ছিলাম, আমি এইভাবে ভিসাটা নিয়ে আসছি, এখন আমার বাংলাদেশে এ ধরনের প্রবলেম আছে, আমি সেখানে আর ব্যাক করব না। সেই রিজনটা থাকতে হবে অথেন্টিক এবং লিগেল, বা যে কথাগুলি আপনি বলবেন সেই কথাগুলি আপনার মামলা চলাকালীন অবস্থায় শেষ পর্যন্তই ওই কথাই আপনার বলে যেতে হবে। তবে এই জায়গায় একটা কথা আছে, এটা যে আপনার একটা বয়সের তারতম্য থাকে। যেমন আপনার বয়স হয়েছে 30 বা 25, তো এই 25 বছরের মধ্যে যদি আপনি কোনো পলিটিক্যাল কিছু দেখাতে চান, হিস্ট্রি, সেই জায়গায় কিন্তু একটু প্রবলেম আছে। যে আপনি 25 বছরে আপনার পলিটিক্যাল কেরিয়ার কিভাবে পার করছেন, বা আপনি কি কত বড় নেতা ছিলেন, বা কত বড় আপনি একজন পলিটিক্যাল ব্যক্তি ছিলেন, এইটা কিন্তু আপনার ফুটিয়ে তুলতে হবে। এটা কিন্তু জানতে চাইবে কোর্ট, আপনার কাছ থেকে জানতে চাবে। তো সেই জায়গায় বলবো যে আপনারা পলিটিক্যাল ছাড়াও কিন্তু কিছু মামলা আছে, ইস্যু আছে, যেটা আপনি দেখাতে পারবেন। সেটা হতে হবে আপনার বয়সের একটা সমন্বয়। যেমন আপনার বয়স যদি 25-এর নিচে থাকে বা 25 হয়ে থাকে, তাহলে অন্য একটা মামলা আপনি করতে পারবেন। যে মামলাটা হচ্ছে, আমি এই সোশ্যাল মিডিয়ায় এভাবে একদম ঢেলে গড়ে বোঝাতে পারবো না, বা বলাটাও সম্ভব হবে না। কারণ হচ্ছে কি, কিছু কথা থাকে রেস্ট্রিক্ট, যেটা ইউটিউবে হোক, সোশ্যাল মিডিয়া হোক, সব জায়গায় সেই কথাগুলি বলা যায় না। কারণ কি, যেহেতু আমি এই চ্যানেলটা ক্রিয়েট করি, এই চ্যানেলটা থেকে আমার 2 টাকা ইনকাম হয়, এখানে এমন কোনো কথা বলা যাবে না যে কথাটায় আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, বা আমার প্রবলেম হয়ে দাঁড়াবে, বা আমার আর্নিংটা চলে যাবে। তো এই জন্য হচ্ছে কি, কিছু কথা বলা যায় না ভিডিওতে, কিছু কথা থেকেই যায়। ওটা আপনার বাস্তব, মানে হচ্ছে ফোনে হোক, বাস্তবে হোক, যেখানে সেটা বলা যাবে, আপনাকে পরামর্শ দেওয়া যাবে। তো এনিওয়ে, তো আপনি পলিটিক্যালটাই গেলেন, পলিটিক্যালটা বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে পড়লেন বাংলাদেশে, সেটা আপনি বললেন যে আমি ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছি, আমি বাংলাদেশে যাব না, আমার বাসায় অনেকজন মানে আমার খাওয়াতে হয়, পড়াতে হয়, সেই খরচটা আমার চালাতে সেটা সম্ভব না, আমি এই দেশে আসছি, আমি যাব না। সেটা একটা খামখেয়ালি কথা, কিন্তু আপনি মামলা দাঁড়া করাতে পারেন। সেই খামখেয়ালি কথাই কিন্তু মামলা অনেক সময় টিকে না। অনেকেই কিন্তু এ ধরনের মামলা করে থাকেন, বা অনেকে হচ্ছে কি, আপনারা যে আইনগতভাবে যেটা করেন, যে পলিটিক্যাল, বেশিরভাগই আমি যতটুকু শুনি, আমার কাছে ক্লায়েন্ট যারা দর্শক আমাকে ফোন করেন বা আমার কাছ থেকে পরামর্শ নিতে থাকেন, দেখি যখন তার কাছে প্রশ্ন করি যে আপনার বয়সটা কত, তখন সে বলে যে আমার বয়সটা 30 বা 32, বা এই যে 32-30 যে বয়সটা, যে আপনি পলিটিক্যাল যে মামলাটা করতে যাচ্ছেন, সেই মামলাটা আপনি টিকবে কতটুকু, বাংলাদেশে এমন কোনো স্পটে আপনি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছেন কিনা, বা কোনো স্পটে ছিলেন, বা কোনো মিটিংয়ে ছিলেন, কোনো মিছিলে আপনি বড় ভূমিকা পালন করছেন, আপনার নামে 2-1টা মামলা হয়েছে, এ ধরনের রেকর্ড আপনার হিস্ট্রি আছে কিনা, বলে কোনোটাই নেই।
তো সে কোনোটা না থাকলে সে এখন বানিয়ে বানিয়ে আপনি যদি সেটা বলেন বা আপনার যে লয়ার যে আপনাকে পরামর্শ দিচ্ছে বা দিবে, এইটা যে সে আপনাকে বোঝাচ্ছে বা আপনি তাকে বোঝাচ্ছেন, দুইটার একটা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে আপনি তাকে বোঝাচ্ছেন যে আমি বাংলাদেশে এই যে 5ই আগস্ট বা যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটার মধ্যে আমি ছিলাম। এখন যারা যাবেন বর্তমানে তারা দেখাতে পারবেন যে 5ই আগস্টে আমি ঝামেলায় প্রচণ্ড ঝামেলায় ছিলাম বা আমি আওয়ামী লীগ করি, আমি এখন থাকতে পারতেছি না দেশে, আমি দেশে থাকলে আমাকে মেরে ফেলবে, জানের হুমকি আছে। এটা বাস্তব, এটা কিন্তু তারা দেখতে পারতেছে যে বাংলাদেশে একটা ঝামেলা হয়ে গেছে, একটা পরিবর্তন হয়ে গেছে বা একটা সরকার দীর্ঘদিন ছিল সে পল্টি হয়ে গেছে। সেটা কিন্তু আপনি বোঝাতে পারবেন, তবে সেটার কিন্তু কিছু প্রমাণ থাকতে হবে, ডকুমেন্টস এভিডেন্স থাকতে হবে। আপনি মুখে মুখে বললেই কিন্তু অনেক কিছু হবে না। কারণ বর্তমানে আমাকে অনেকগুলো ক্লায়েন্ট আমাকে এ ধরনের প্রশ্ন করেছেন যে আমি এখন যদি আওয়ামী লীগ ফল্ট করছে সেটা যদি দেখাই যে আমি আওয়ামী লীগের একজন কর্মী, তো আপনি আওয়ামী লীগের কর্মী সেটা দেখাবেন, সেটার জন্য আপনার কিন্তু একটা পলিটিক্যাল ফেস থাকতে হবে, ভ্যালু থাকতে হবে। আপনি আনপলিটিক্যাল একটা লোক, আপনি কোথাও কোনো ধরনের আপনার ডকুমেন্টস নাই, তো আপনি কিভাবে দেখাবেন? ওটা কিন্তু যুক্তিযুক্ত হবে না। তবে আপনি কিছুদিন টিকে থাকতে পারবেন ওই মামলাটা করে, কিছুদিন টিকে থাকতে পারবেন। শেষ পর্যন্ত আপনার এই মামলাটা যে কতটা ফাইনালি আপনি সাকসেসফুল হবেন সেটা কিন্তু বড় বোঝা বড় দায়। কারণ কি হচ্ছে কি, একটা কোর্ট, একটা আদালত হচ্ছে আপনাকে জাস্টিফাই করেই কিন্তু তার দেশের একটা বিশাল একটা দায়িত্ব মানে ভর সে দিবে আপনাকে, একজন সিটিজেনশিপ মানে একটা পিয়ার হচ্ছে সিটিজেনশিপ, সেকেন্ড সিটিজেনশিপ হচ্ছে একটা পিয়ার। তো এই পিয়ারটা যদি আপনি পান তাহলেই কিন্তু আপনি ভবিষ্যতে পাসপোর্টও পাবেন, যেটা কিন্তু একটা প্রথম শুরু স্টার্ট। তো সেইটা যদি আপনাকে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি পেয়ে গেছেন। তো এই পিয়ারটা পাওয়াটাই কিন্তু কিন্তু সো টাফ। তো সেটার জন্য আপনার কিন্তু অনেক রঙের কৌশল করতে হবে, অনেক রূপের কৌশল করতে হবে। আমি বলবো রঙের কৌশল এবং রূপের কৌশল, কারণ কি যেহেতু আপনি অথেন্টিকভাবে কোনোটাই আপনার কাছে নাই, তাহলে আপনার একটু কৌশল অবশ্যই করতে হবে মামলায়। তো সেই কৌশলটা করে আপনার কিন্তু এ ধরনের কার্ড নেওয়া বা ওদের সাথে স্থায়িত্ব হওয়া। তবে অনেকে আবার বলতেছেন যে ভাই ভিজিট ভিসায় যে আমি কীভাবে স্থায়িত্ব হব? দেখেন এই পৃথিবীতে কয়জনকে ওয়ার্ক পারমিট দিয়ে যায়? কাজের ভিসা নিয়ে কতটা লোক যায়? সামান্য কিছু লোক যায়। যেমন হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, যারা প্রফেশনাল স্কিলধারী লোক, তারাই হচ্ছে এ ধরনের ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে কোনো দেশে স্থায়িত্ব হন। এটা কিন্তু রেয়ার একটা ঘটনা। অনেক প্রোগ্রাম থাকে কানাডাতে, অনেক প্রোগ্রাম আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে আপনার স্থায়িত্ব হওয়ার। তো এইগুলি হচ্ছে বড় লোকের ব্যাপার এবং অনেক শিক্ষিত লোকের ব্যাপার। যারা মিডল ক্লাসের লোক তারাই তো বিদেশে যাওয়ার জন্য ছুটাছুটি বেশি করি। তবে সারা উন্নত দেশগুলিতে দেখেন সবাই ভিজিট ভিসায়, আপনার 75% লোক ভিজিট ভিসায় এসে স্থায়িত্ব হয়েছেন বা হতেছেন, এখনও হতে যাচ্ছেন, এখনও হচ্ছেন। এটা যে হবে না, এটা নিয়ে যে আপনার বিভ্রান্ত, এ ধরনের টেনশন ফিল করা যাবে না। আপনার কিন্তু একটা যোগ্যতা তৈরি করতে হবে, যে দেশেই যাবেন সেই দেশে আপনার যে কোনো একটা যোগ্যতা তৈরি করতে হবে। আপনি হয়তো ভাষায় যোগ্যতা আছে বা আপনি কর্মে যোগ্যতা আছেন, এরকম একটা যোগ্যতা সৃষ্টি করতে হবে আপনার ভিতরে। তাইলে হচ্ছে কি আপনার জীবনের লক্ষ্যদৃষ্টটা কিন্তু বিফলে যাবে না বা আপনার লক্ষ্যদৃষ্টটা নষ্ট হবে না। তো এই যোগ্যতাটা সৃষ্টি করবেন। অনেক সময় দেখেন অনেকে হচ্ছে কথাই বলতে জানেন না, কথা বলতে জানেন না। কথা বলাটাও কিন্তু একটা যোগ্যতার বিষয় থাকে। একটা ইংলিশে যেমন কানাডাতে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশে যদি পারদর্শী হন, কথা বলতে পারেন ভালো, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, ভালো একটা জায়গায় কিন্তু আপনি কোনো না কোনো সার্ভিসে আপনি অ্যাটেন্ড করতে পারবেন বা অ্যাটেন্ড হতে পারবেন। এখন দেখেন আপনি যদি সেইভাবে একঘোড়া হয়ে থাকেন, আপনার দক্ষতা, আপনার যে একটা কি বলা হয় যে প্রতিভা, সেটা যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো কর্মেই সাকসেসফুল হতে পারবেন না। প্রতিভাটা থাকতে হবে আপনার ভিতরে, একটা কাজ করার আগ্রহ থাকতে হবে, যে কাজটা জানেন না সেটা জানার চেষ্টা করতে হবে, যেটা আপনি বোঝেন না সেটা বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা লক্ষ্য দৃষ্টি পুষতে গেলেই কিন্তু পরিশ্রম এবং আপনার মেধা আপনাকে সামনে নিয়ে যাবে। এটাই কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত বিদেশের ক্ষেত্রে। প্রবাস লাইফটা কিন্তু ফার্স্টে কষ্ট হয়, তারপর গাছ রোপণের মতো, একটা গাছ লাগালেন, সেই গাছটা পানি চর্চা করে অনেক কিছু দিয়ে তারপর কিন্তু বড় হলে সেখান থেকে কিন্তু তার ফল খেতে হয়। তো এইভাবেই হচ্ছে প্রবাস লাইফটা, যে একটা দেশে জন্ম সেখান থেকে আরেকটা দেশে সেটেল হওয়া খুব টাফ। সো সেটা কিন্তু করতে হবে আপনার, কি করতে হবে?
অভিজ্ঞতা করতে হবে, জানতে হবে, বেশি বেশি জানতে হবে, বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনার লাইফটা একটু ঘুরে দাঁড়াবে চাক্কা। তো সবারই স্বপ্ন দেখতে ভালো লাগে, স্বপ্ন দেখবেন না কেন, স্বপ্ন দেখা উচিত। তো এভাবে কিন্তু ভিজিট ভিসায় সেটেল হওয়া যায়। সেটেল হওয়াটা কানাডাতে ভিজিট ভিসায় সেটেল, অনেকেই এখন একটা প্রভাব বের করছেন যে কানাডাতে বর্তমানে ভিজিট ভিসায় যেয়ে আর সেটেল হওয়া যাবে না। অবশ্যই যাবে, আমি বলবো 100% বলবো যাবে, 200% বলবো যাবে যাবে যাবে। কোনো ব্যাপার না যে আপনার সেটেল হওয়াটা, তবে আপনার কর্মদৃষ্টটা, আপনার প্রতিভাটা কাজে লাগাতে হবে, তারপর আপনি সেটেলমেন্টের দিকে যেতে ঝুঁকে পড়বেন, আপনার কাজে লাগবে। হয়তো যারা একদম মানে কোনো কাজ জানে না, বাংলাদেশ থেকে কাজ শিখে যান। যারা একটু ইংলিশে দুর্বল আছেন, ইংলিশ শিখেন, তারপরে সেখানে একটু চর্চা করেন, তো সেটা দিয়ে কাজে লাগান। এভাবেই কিন্তু কাজে লাগাতে পারবেন। একটা জব যদি খুঁজে পান কানাডার মতো দেশে, তাহলেই কিন্তু আপনি সেটেল হতে পারবেন। তো এক কথায় হচ্ছে কি, আমি ভিডিও লম্বা করব না, যে ভিজিট ভিসায় এসে আপনি এখনও কানাডাতে সেটেল হতে পারবেন। সব লোক বের করে দেখ, আপনাকে বের করবে না। কারণ হচ্ছে আপনি একটা দক্ষ ব্যক্তি, আপনি একটা প্রতিভা, আপনাকে আপনি কাজে লাগান। আপনারে দিয়ে একটা প্রতিষ্ঠান আপনাকে দিয়ে ইনকাম করবে, সেই জায়গার থেকে আপনাকে বেনিফিটেড করবে এবং আপনি আর্নিং করবেন, সেখান থেকে 2 টাকা পাবেন। তো আপনাকে কেন ঢেলে ফেলবে? এইভাবে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ ভাবতে হবে যে সবাইরে বের করে দেবে, আমাকে দিবে না। তো এইভাবে যদি সবাই মনে করতে পারেন, তাহলে কাউকেই বের করতে দিতে পারবে না, সবাইকেই স্থায়িত্ব করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতাটা, বড় বাস্তবতাটা। এখানে দুশ্চিন্তা করার কিছু নাই। আপনারা দুশ্চিন্তা করতেছেন। অনেকেই আমাকে ফোন করে বলেন, মানে একটা বেহুদা কথা এটা, যে ভাই আমি ভিজিট ভিসায় যেয়ে ওখানে কি থাকতে পারবো? তাহলে আপনি ভিজিট ভিসায় যেয়ে থাকতে পারবেন না, কী ভিসায় যাবেন? আপনার কী দক্ষতা? যখন বলি যে আপনার দক্ষতাটা কী, তখন বলে আমার কিছুই জানা নেই, আমার কিছুই জানা নেই। আমি এই দুনিয়ায় সৃষ্টি হয়েছি, বাংলা ভাষাটা জানি, আমি একটা পাসপোর্ট বানাতে জানি, কানাডা নামে একটা দেশ আছে, সেই স্বপ্ন দেখি সে দেশে যাব। তাহলে আপনি কিছুই যখন জানেন না, তাহলে আপনি কেন বা এত স্বপ্ন দেখেন? কেন দেখেন? সেই স্বপ্নটা যখনই দেখেন, কিছু না জানতে হবে, কিছুটা বুঝতে হবে, কিছুটা শিখতে হবে। এই জিনিসগুলোই আমরা করতে চাচ্ছি না, আমরা এজন্যই পিছনে থাকি, অনেক পিছনে থাকি। দেখেন ইন্ডিয়ান লোকের অনেক দক্ষ থাকে, ল্যাঙ্গুয়েজে দক্ষ থাকে, ফিলিপাইনের লোকের ইংলিশে অনেক ল্যাঙ্গুয়েজে দক্ষ থাকে, তাদের কিন্তু আলাদা ভাষা, আমাদেরও বাংলা ভাষা, তাদেরও আলাদা ভাষা। ফিলিপাইন বলেন, ইন্ডিয়া বলেন, তো তারা কেন এত দক্ষ হতে যাচ্ছে? কেন এত তারা এগিয়ে আছে আমাদের কাছ থেকে? শুধু কি তাদের দক্ষ প্রতিভা কাজে লাগাচ্ছে, আমরা লাগাতে পারি না। আমরা হানাহানি, প্রতিহিংসা, মারামারি, কাটাকাটি এটা নিয়ে ব্যস্ত থাকি। আমরা যে ভালো কিছু করব সেটা নিয়ে স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখি, বাট স্বপ্নটাকে বিনষ্ট করে একদম ঘুটিয়ে, মানে একদম কি বলবো, গাধা যেমন পানি খায় ঘোলা করে, ওরকম আমরা খেয়ে খেয়ে তারপরে হচ্ছে আমরা একটা জিনিস স্বপ্ন দেখি। তো এটাই আমরা না করি। আমরা সবাই ভালো দৃষ্টিকোণ থেকে ভালো একটা দেশে যাব, কর্মসংস্থান করব, সে জায়গায় থাকবো, সেটেল হব, এই স্বপ্ন দেখেন। কানাডাতে এখনও ভিজিট ভিসায় এসে আপনি সেটেল হতে পারবেন, কোনো সমস্যা নেই। হাজার লোক বের করে দেখ, শুনছেন আপনি, বা শুনছেন আপনি, দেখেননি। এই শোনা কথা নিয়ে আপনি সময় না নষ্ট করে আপনার কর্মস্থানটাকে শক্ত করেন না, আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগ্রহ প্রকাশ করেন না, আপনি একটা কাজ শেখার জন্য আগ্রহ প্রকাশ করেন না। এটা করেন যে কে কোথায় থেকে বের করে দিচ্ছে, কানাডা এখন জাস্টিস টুডু এখন ক্ষমতা হারাচ্ছে, সে কী করছে, কেমনি ক্ষমতা গেছে, এইটা নিয়ে আপনি ব্যস্ত থেকেন না। কারণ ওনার জায়গায় আপনি না, উনি ওনার পজিশন ঠিক করে নেবে, আপনার পজিশন আপনারও ঠিক করতে হবে। বিষয়টা কিন্তু এরকম। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।